সেনাবাহিনী কিছুটা বিতর্কিত হয়েছে নিঃসন্দেহে, তারাও বুঝতেছে এটা, কারণটা হচ্ছে গোপালগঞ্জের ঘটনা, পরে কক্সবাজারের ঘটনা, এ নিয়ে তারা এখন মোটামুটি আপনি দেখবেন যে এখন আর তারা যায় না, এবং আজকে শাহবাগে এখন সেনাবাহিনী আসে না। আজকে আমি শিবিরের কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস দেখলাম, এখন তো তারা খুব নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছে যে কেমন করে তারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল। তারা জুন মাসে কোথায় প্রশিক্ষণ নিয়েছিল, কেমন করে পুলিশের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা তারা করেছিল, এবং সেই সংক্রান্ত প্রশিক্ষণও তারা নিয়েছিল। এগুলো তো এখন তারা নিজেরাই স্বীকার করছে। এরকম সুপরিকল্পিত হামলা রাষ্ট্রের উপর আগে তো কখনো হয়নি। দেখেন আপনি কেন হবে না, আমি চরমভাবে কেন, কারণ আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি, এই দলগুলো তারা ডেমোক্রেটিক চর্চা করতো, কিন্তু ক্ষমতায় গিয়ে সব দলই এই তিনটা দলই ক্ষমতায় গিয়ে তারা অন্যরূপ দেখা যায়, আমরা দেখেছি, এটা অস্বীকার করার কোনো জো নাই। কারো হয়তো আমি অটোক্রেটিক না, আসলে এটা হচ্ছে এক ধরনের হাইব্রিডিজম আমাদের দেশে। অটোক্রেসি ফুল ফেজ এখন, আমি জানেন ডক্টর আলিরিয়াজের রেফারেন্স দিয়ে বলি, উনি কিন্তু যখন 5ই আগস্ট পর্যন্ত ওনার সমস্ত লেখায় বাংলাদেশ হাইব্রিডিজম কান্ট্রি, অটোক্রেসি উনি ব্যবহার করেননি। হ্যাঁ, হাইব্রিডিজম হচ্ছে ইকোনমিক ইন্টেলিজেন্সের সংজ্ঞা মতে কিছু 5টা বৈশিষ্ট্য থাকবে, যেখানে ডেমোক্রেসি আর অটোক্রেসির মাঝামাঝি, কখনো ডেমোক্রেসি একটু দেখবেন, কখনো অটোক্রেসি দেখবেন। যেমন ইলেকশন হবে, সেটা একটা ফ্যাব্রিকেটেড ইলেকশন, গণমাধ্যমের সংখ্যার ভিত্তিতে এক ধরনের স্বাধীনতা থাকবে, লোক দেখানোর স্বাধীনতা। সো যাই হোক, সো সো এই প্রেক্ষাপটে আপনার যেটা হচ্ছে, মানে বাংলাদেশে বেশিরভাগ রাজনৈতিক দল এবং বেশিরভাগ মানুষ, আপনি যেটা বলছেন সেটা একটা চিত্র, ঠিক আছে? সো এইটা আগেও ছিল, এমন না যে নতুন কিছু। আগে ছিল কিরকম, আগে তারা প্রকাশ করতো না, ঠিক আছে? এটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ছিল। আপনি দেখেন, আপনি জেলখানার কথা বলছেন, আপনি 75-তে হচ্ছে জাতীয় 4 নেতাকে জেলখানার ভিতরে হত্যা করে ফেলল, ঠিক আছে? সো আপনি, ওটা কি বড় ঘটনা না? অনেক বড় ঘটনা। না না না, একটা জিনিস, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো পার্থক্য হচ্ছে জেলখানার ভিতরে হত্যাকাণ্ড, যেমন জাতীয় 4 নেতা সহ জেলখানার ভিতরে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এমনকি সেনাবাহিনীর ভিতরে যে হত্যাযজ্ঞ চলেছে, তো ইতিহাসে ওরকম হত্যাকাণ্ড আর কখনোই হয়নি। কিন্তু এইবার তো সাধারণ মানুষের বেশে এসে এই এই ঘটনাগুলো ঘটানো হয়েছে, দুটোর মধ্যে তো ম্যাসিভ পার্থক্য, তাই না? আপনি যে বলছেন, বাংলাদেশে অনেকে বলে যে এখন টিএমপি কমিশনার বলেছে বা বলেছে যে জঙ্গিবাদ কিছু ছিল না, ছিনতাইকারী। এটা পুরোটাই, আমি আমার নিজের রিপোর্টিং ক্যারিয়ার দিয়ে বলতে পারি, জঙ্গিবাদ ছিল, আছে। না থাকলে এখনই এই সরকার কিছুদিন আগে 6 জনকে অ্যারেস্ট করেছে, তারপরে 26 তারিখে শরীয়তপুর থেকে একজনকে অ্যারেস্ট করেছে। কেন, কিসের জন্য? হ্যাঁ, সো সাইফুল, সাইফুল, এই কথাগুলি যে কত মিথ্যায় তো আপনিও জানেন। আপনি নিজে জঙ্গিদের উপর কত রিপোর্ট করেছেন আপনি বলুন তো? আপনি প্রথম আলোতে করেছেন, আপনি চ্যানেল 1-এ করেছেন, রাইট? আমি তো ভুলে যাইনি, তাই না? না, সো আমি 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 সেটাই বলছি, তার মানে কি ওই সময় তো ছিল, ওই সময় ছিল, হ্যাঁ ওই সময় না ছিল। থাকলে কি একযোগে 64 জেলা 63 জেলা একযোগে বোমা হামলা হয়? না, সেটাই তো না থাকলে কি সেটাই তো সিটিতে বলছি বোমা হামলা হয়? সেটাই তো না বলছি থাকলে কি ওডিসিতে বোমা হামলা হয়? সেটাই বলছি। আপনি দেখেন, সেটা করে হোলি আর্টিজান পর্যন্ত বাংলাদেশে জঙ্গিবাদটা দমন করার জন্য এক্সট্রিম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং আমি বলবো যে এটা নিয়ে ব্যবসা করেছে পুলিশ, র্যাব, যারা ছিল তাদের অনেকেই নানান ধরনের ব্যবসা করেছে। বিদেশ থেকে ফান্ড আসছে বা সরকার ফান্ড দিয়েছে, 10 টাকা দিয়েছে, তার মধ্যে 5 টাকা খরচ করেছে, 5 টাকা বেলাইনে খরচ করেছে বা নিজেরা করছে, এটা হয়েছে। তো হোলি আর্টিজানটা হওয়ার পর একটা ম্যাসিভ ড্রাইভ দেওয়া হলো। তা আবার আপনি হয় কি দেখেন, র্যাট, আপনি সিম্পলি বুঝতে পারবেন, আমি একটু রেফারেন্স টানছি এই কারণে, র্যাট যখন প্রথমে র্যাব তো হলো না, র্যাট ছিল পুলিশের অধীনে, র্যাপিড অ্যাকশন টিম, যেটা ডিসি মাজার ভাই ছিলেন চিফ। তো সেটা পরবর্তী দ্বন্দ্বে র্যাব আর্মির হাতে চলে যায়। র্যাবে শুরুতে কিন্তু র্যাব বা র্যাট খুব জনপ্রিয় ছিল, খেয়াল করে দেখেন। মিসইউজটা শুরু হয় আপনি যখন অবৈধভাবে করতে যাবেন, অবৈধ পদ্ধতিটা ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। যেমন ধরেন আপনি
2004 সালে আপনার আহসানুল্লাহ মাস্টারের হত্যা আমরা 1 নম্বর সাক্ষী সুমন ছিল, তাকে র‍্যাব 1 পিটিয়ে মেরে ফেলে। এটা সম্পূর্ণ ছিল কোনো পলিটিক্যাল কেস ছিল না, এটা ব্যক্তিগত কেস ছিল। একটা দোকান নিয়ে ঝামেলা, আর সে র‍্যাবের 2IC তখন ছিল, সে হচ্ছে গিয়ে তার আত্মীয়র দোকান ছিল। এই থেকে শুরু, তখন থেকে পতনটা মানে একদিনে হয়নি। সো আপনি জঙ্গি দমনের নামে এখানে ব্যক্তিগত অনেক শত্রুতা আর এই সেই অনেক ধরনের ব্যবসা হচ্ছে। আপনি মানে শুনলে অবাক হবেন যে রমনা বোমা হামলার যে প্রথম চার্জশিট 16 জন, সেটা ছিল সম্পূর্ণরূপে নন পলিটিক্যাল, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ, বিএনপি দুই গভর্নমেন্টই এই 16 জনকে বাঁচানোর জন্য, মানে দুই গভর্নমেন্টের পাওয়ারফুল লোকজন এই 16 জনকে বাঁচানোর জন্য চেষ্টার পর চেষ্টা করেছে। এমনকি কোর্টে যে ময়নাতদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেখানে বলেছে রমনা বোমা হামলায় কোনো বোমা হামলায় হয়নি, এটা গুলি হয়েছে, গুলিতে মারা গেছে। আপনি দুটোই, আওয়ামী লীগ বিএনপি দুটোই। তো ফলে কিন্তু তারপরে দেখেন যে আপনি সারা দেশে বোমা হামলা হলো, 21 আগস্টে গ্রেনেড হামলা হলো, কোনো কিছু কিন্তু এরা কিন্তু এক্সিস্ট করতে পারেনি। আমরা একটু বর্তমানে আসি। আপনি আমাকে বলুন যে প্রথম কথা হচ্ছে নির্বাচনের পরিবেশ অ্যাবসলিউটলি নাই। এখন যেভাবে করে আমি যে হিজবুতের যে তৎপরতা দেখছি, কিংবা আমি খুব স্পষ্ট করে যদি বলি যে এখন যেই টাগ অফ ওয়ার চলছে জামাতের সঙ্গে এনসিপির, এনসিপি বলে তো আসলে কিছু নেই। এনসিপি হচ্ছে হিজবুতিদের একটা বড় অংশ, সেটার মধ্যে আপনার জামাতিরাও আছে। এটা প্রমাণ দিতে হবে, কারণ এইভাবে আমি প্রমাণ ছাড়া বলতে চাই না যে কে কোন বলেন, কিন্তু আমি প্রমাণ নিয়েই বলছি, আমি হাতে প্রমাণ দিয়েই আপনাকে বলছি যে এদের সঙ্গে হিজবুতির যেই আপনার তৎপরতা, সেই তৎপরতার সঙ্গে এরা সম্পূর্ণভাবে মিল রেখে কর্মকাণ্ডটি, তারা হিজবুতি যেই দখল প্রক্রিয়া তাদের, সেটি সামরিক কায়দায় দখল প্রক্রিয়া, এবং তারা এখন সামরিক বাহিনীকে ব্যবহার করছে। সামরিক বাহিনীর একটি বড় অংশ এদের সঙ্গে সম্পর্কিত। আপনি ক্যান্টনমেন্টে গেলে দুদিন পর পর তাদের বিভিন্ন রকম লিফলেট, পোস্টার, এগুলো তো পাবেনই, এবং অনেক রকম তথ্য উপাত্ত আপনি অনলাইনেও পাবেন যে কেমন করে তারা হিজবুতিদের সঙ্গে সম্পর্কিত হয়ে গেছে। তার কিন্তু জামাত এবং হিজবুতিদের মধ্যে পার্থক্যটা কোথায়, সেটি কিন্তু খুব স্পষ্ট। জামাত চায় ক্ষমতা, তারা চায় সরকার গঠন করতে, আর হিজবুত চায় পুরো এই অঞ্চলের মধ্যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করতে। এই পার্থক্যটার কারণেই তাদের এখন যে আমরা একটা মল্লযুদ্ধ তাদের মধ্যে দেখছি, এটি মনে হয় না। কারণ আপনি দেখেন হিজবুত তাহরিরকে আপনি যদি ধরেন, হিজবুত তাহরির বাংলাদেশে নিষিদ্ধ, ইন্টারন্যাশনাল অনেক দেশে নিষিদ্ধ আছে, বেশ কয়েকটা দেশে। পৃথিবীর কোন দেশে হিজবুত তাহরিরের খুব স্ট্রং আপনি দেখতে পেয়েছেন? একটা উদাহরণ দেখেন। আমাদের দেশে তো শক্তিশালী ঘাঁটি তৈরি করেছে তারা। আমাদের দেশে শক্তিশালী, শুনেন, আমাদের দেশে, আচ্ছা আপনি আমাদের দেশে, আমি যদি বলি আওয়ামী লীগ 9 বছর ধরে হিজবুত তাহরিরের 2টা কেস কেন ঝুলিয়ে রেখেছিল? 9 ইয়ার্স। সাইফুল, আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারবো না। কেন জানেন? গত 9 বছর ধরে আমি বাংলাদেশে থাকি না। এই কারণে আমি খুব স্পেসিফিক কেস গুলো আমি ফলো করতে পারি না, আমি বলতেও পারবো না। হিজবুতের 19 সহ অনেকগুলো কেস। একটা হচ্ছে আপনি যেই করুক, উনি সাধারণ মানে নরমাল ফৌজদারি অপরাধ করুক বা এক্সট্রিম লেভেলের অপরাধ করুক, যেই করুক না কেন, আপনি একটা কেস 9 বছর পেন্ডিং রাখতে পারেন না। এটা বিনা বিচারে, এটা আসলে বিনা বিচারে জেল খাটার একটা অপরাধ, এটা রাষ্ট্রীয় অপরাধ। যেই হোক, কেউ যদি মানুষ খুন করে আমাকে আদালতে প্রমাণ করতে হবে তিনি খুন করেছেন, আইনে যা বলা আছে তার শাস্তি হবে। যে জিনিসটা, যেই প্র্যাকটিসটা আমরা হারিয়ে ফেলেছি, যে এটা কিন্তু সমাজের নর্মস। আপনি আদালতে 107 লোক দিয়েও পারবেন না যদি সুশাসনের প্র্যাকটিস না থাকে। আপনাকে এই প্র্যাকটিসটা তৈরি করতে হবে। যেমন আমি কেন বলছি যে অমুক হিজবুত, আমি বললাম আমাদের দর্শকরা কিন্তু আমাদের মতো বোকা না। এখানে সেগিনা একটি মন্তব্য করেছেন যে হিজবুত নিষিদ্ধ বলেই তো এনসিপি সেজে আছে। আপনি মানুষের চোখ ধোকা দিতে পারবেন না। না, সেটা তো আরো অনেক পার্টি আছে, তাদের নামে থাকতে পারত। হ্যাঁ, কারণ কি আমি এই ট্যাগের রাজনীতি থেকে আমি একমত নই। কারণটা হচ্ছে আমার কাছে যতক্ষণ পর্যন্ত, কারণ আমি কথা বলছেন, ধরেন আমি কথার কথা, এখন সরকার আমাদেরকে বলছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দুইটা সন্ত্রাসী দল। আওয়ামী লীগ বলে আওয়ামী লীগের দালাল, ওকে ফাইন, আওয়ামী লীগের দালাল। আমি সরকারকে বলি ভাই তুমি প্রমাণ দাও।
না না, একটা আমি রাজনৈতিক প্রমাণও চাই না। তোমার যদি মনে একটা হয় রা- তুমি একটা বলবে, না, আমাকে, না, আই ডোন্ট আমি কেয়ার। আমি এই প্রমাণ ছাড়া কোনো ত্যাগের রাজনীতিতে আমি বিশ্বাসী না। কারণটা হচ্ছে এটা পারসেপশন এক ধরনের, ঠিক আছে, ঠিক আছে। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমার কাছে মনে হলো বিএনপি ভালো, তাই আমি বিএনপি ছাড়া সব খারাপ, আমার কাছে মনে হলো আওয়ামী লীগ ভালো, আওয়ামী লীগ ছাড়া সব খারাপ। এটা হতে পারে না। হ্যাঁ, এটা হতে পারে না। আপনি জামাতকে ডেমোক্রেটিক ইয়াতে ইলেকশন করতে দিয়েছেন তো, করতে দিবেন, আবার একসাথে জোট করবেন আন্দোলনের জন্য, তারপরে সে বলবেন যে আহ, তাহলে আপনি প্রুফ করেন এবং সেটা লিগ্যাল ওয়েতে করেন। কারণ প্রত্যেক দেশের প্রত্যেক মানুষের রাইট আছে। হ্যাঁ, যেমন হিজবুত তাহরীরের বিরুদ্ধে প্রমাণ সহ অভিযোগ ছিল, কিন্তু আপনি করেননি। আমার পয়েন্ট হচ্ছে এখানে যে এখানে আমাদের সবাইকে সাইফুল ত্যাগের এখানে রাজনীতি একটা বলি না। মন্তব্য করেছেন, যেখানে বঙ্গবন্ধু হত্যা মামলা 14 বছর লাগে, সেখানে হিজবুতিদের এই মামলা 9 বছর কি বেশি নাকি? আওয়ামী লীগ তো বঙ্গবন্ধু হত্যা মামলা বলুন, যুদ্ধাপরাধীদের বিচার বলুন, তারা তো একদম পুরো আইনি প্রক্রিয়ার প্রতিটি ধাপ ফলো করে 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 গিয়েছে, রাইট? বঙ্গবন্ধু হত্যা মামলার রায়টা আমি 1996 সালে যখন হয়, তখন আমি প্রথম ওই সময় কাভার করি, আমি তখন মাত্র রিপোর্টিং আসছিলাম। সো লোয়ার কোর্টের রায়টা পরে আর টিকেনি, কিন্তু বঙ্গবন্ধু হত্যা মামলার প্রসিডিউরটা বেশ, আমি বলবো যে স্ট্যান্ডার্ডে ছিল। হ্যাঁ, এবং এ নিয়ে কোনো প্রশ্ন কেউ করতে পারে না। দেখবেন যে আপনি আহ এটা নিয়ে প্রশ্ন তোলাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় যেভাবে হয়েছে, কিন্তু আমার তারপর প্রশ্ন আছে, কারণ আপনি জানেন আমি 2007 প্রশ্ন সালে আপনি সবগুলো নিয়েই করতে পারবেন, প্রশ্নের বাইরে কিছু না। যাই হোক, আমরা ওই আলোচনায় ওই বিতর্কে না যাই। সাইফুল, আপনি আমাকে বলুন, কে দেশ চালাচ্ছে, আপনি সরাসরি উত্তর দেন, এবং কোথায় যাচ্ছে মানুষের ভিতরে আতঙ্ক, এই আগস্ট মাসে কি হবে কি হবে কি হবে, এই প্রশ্নের উত্তর কিছু আছে কিনা? হুম, তারপর ছোট্ট করে 30 সেকেন্ডের জন্য বলে নি, যে প্রশ্নটা বলছিলাম সেটা কোনো অবান্তর প্রশ্ন না। সেটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে শেষ পর্যন্ত একজনকে ছাড় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তৎকালীন এসপি। এটা কেন করছি আপনি জানেন, আমি 2007 সালে রিপোর্টার্স বেস্ট ইনভেস্টিগেশন রিপোর্ট পুরস্কার পেয়েছিলাম, তার একটা ইনভেস্টিগেশনের পার্ট ছিল এটা। সেইটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয়েছিল সপরিবারে 15 আগস্ট। বঙ্গবন্ধুর পুলিশের এসবি থেকে প্রোটেকশন ছিল, তাদের যে অস্ত্রের মেয়াদ সেটা 14 আগস্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। 13 আগস্ট তৎকালীন এসপি সেটা নিয়ে যায়। 14 আগস্ট নতুন অ্যামিনেশন দেওয়ার কথা, মানে গুলি, সেটা দেয়নি। বঙ্গবন্ধুকে যখন অ্যাটাক করে ওনার বাড়িতে, তখন তখন তো এসবির গুলি পুলিশ ছিল না। ফায়ার করতে পারেনি। তার মানে কি, তারা 1 বছর আগে থেকেই জানতো। এবং ওই এসপি কিভাবে ছাড়া পাওয়া যায় আমি জানি না। দ্যাটস ওয়াই আমি বলছিলাম যে এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, জি এখনো জি। পর্যন্ত এই প্রশ্ন উত্তর পাইনি আমি। হ্যাঁ, Okay. তো যাই হোক, এখন যেটা বলেছেন সরকারকে চালাচ্ছে, এটা তো বললামই, কখনো ফেসবুক সরকার, কখনো সরকারের ভিতর সরকার। কিন্তু আমার কাছে মনে হয় যে মানে আমরা আসলে ফ্রন্টে দেখি কি, আপনি দেখেন মাইলস্টোন ঘটনাটা আমি উদাহরণ দিতে চাই। মাইলস্টোনের অনেকে ঘটনা বলছেন, সাইফুল, অনেকেই বলছেন কি যে একটা জরুরি অবস্থা জারি হতে পারে, এই সরকার বদলে একটা তত্ত্বাবধায়ক সরকার ফর্ম করতে পারে। এগুলো স্পেকুলেশন। আবার এমন হতে পারে, কেউ বলতে পারে যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, যেরকম সরকার বলছে। হ্যাঁ, আর কেউ বলছে 5 দিন পরে ঘোষণা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ডক্টর ইউনূসের অধীনে কি নির্বাচন হবে কোনো? আমি ডক্টর ইউনূস বুঝি না, আমি বুঝি আসলে দেশের নির্বাচনের মতো পরিবেশ বা পরিস্থিতি আছে কিনা। ঠিক আছে, নাম্বার ওয়ান হচ্ছে আপনি 2 নম্বর হচ্ছে আপনি কি ধরনের নির্বাচন চান। আপনি যদি জনতনা নির্বাচন চান, যুক্তির খাতিরে আমি আপনার সরকার পক্ষের মতামত মেনে নিলাম, ঠিক আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি আমাদের রাষ্ট্র দিবেন না, নির্বাচন করবেন না, আপনি ওকে ফাইন। দলটাকে শেষ করতে চান বা তাদের সাপোর্টারদের কোনো আশা আকাঙ্ক্ষা আপনি কোনো পাত্তা দিতে চান না, ফাইন, আমি বলে দিলাম। জাতীয় পার্টি কি করেছে, 14 দলের বাকি কি করছে। জি যদি গত 3টা নির্বাচনে অংশগ্রহণ করা অপরাধী হয়, তাহলে 2018 সালে 31টা দলই অপরাধী। সেই অপরাধের দায়িত্ব বিএনপির উপর পড়ে, তাই জি না? তারা তালিকা ইলেকশন করে, কোনো দলই ইলেকশন করতে পারে না, কারণ সব দলই মোটামুটি জামাত তখন নিষিদ্ধ ছিল, বাকি সব জামাত নির্বাচন করেছিল তারা বিএনপির ইয়া নিয়ে, কি বলে যে আপনার প্রতীক নিয়ে। সো সেইখানে প্রথম কথা হচ্ছে নির্বাচনের পরিবেশ অ্যাবসলিউটলি নাই। আপনি যে আপনি দেখেন, আপনি দেখবেন যে সেনাবাহিনী কিছুটা বিতর্কিত হয়েছে, নিঃসন্দেহে তারাও বুঝতেছে এটা, কারণটা হচ্ছে গোপালগঞ্জের ঘটনা, পরে কক্সবাজারের ঘটনা, এ নিয়ে তারা এখন মোটামুটি, আপনি দেখবেন যে এখন আর তারা যায় না। এবং আজকে শাহবাগে এখন সেনাবাহিনী আসে না, এখন পুলিশ। সো পুলিশে তো আপনি
গতকাল ঘটেছিল না, আজকে পুলিশ থেকে ছিনায় নিয়ে আসামিকে পুলিশের সামনেই মেরে ফেলল। সাইফুল, আমাকে একটা জিনিস একটু বলতে পারেন কিনা? এটা আমার আশঙ্কা, সন্দেহ। আবারও বলে নিচ্ছি, এটা আশঙ্কা, সন্দেহ। আমি অভিযোগ পেয়েছি এরকম কয়েকটা জায়গা থেকে যে আপনি জানেন পুলিশ হত্যার পরে অনেকেই আর কাজে যোগ দেয়নি, রাইট? 5ই আগস্টের পরে। তো তারা পুলিশ বাহিনীতে প্রায় 60 থেকে 70,000 কর্মী নেয়ার কথা, পুলিশ কর্মকর্তা সদস্য নেয়ার কথা, রাইট? তো কত নিয়েছে আপনার জানা আছে কিনা? এবং তারা আসলে কারা? যেই নেওয়া হয়েছে তারা আসলে কারা? আমি শুনেছি। জি বলুন, আপনি আগে বলুন দেখি, আপনি জানেন। আমার জানা নাই, আমি এই ধরনের জানা নেই যে পুলিশ আসলে পুলিশের নিয়েছে কিনা। নিতেই পারে, এটা তো নিয়োগ তো আসলে অনগোয়িং প্রসেস। পুলিশের দরকার হবে, ভ্যাকেন্সি থাকবে, নিবে, ঠিক আছে, ভ্যাকেন্সি না থাকলে বিশেষ প্রয়োজনে নিতে পারে। সো কিন্তু আপনি যেটা বলছেন যে পুলিশের ট্রেনিং তো একদিনের না। আপনি একটা পুলিশের পাসিং আউট হইতে তো 1 বছর 2 বছর লেগে যায়। আমি শুনেছি রাস্তাঘাটে এখন পুলিশের পোশাক পরা মিলিশিয়া আছে, এটা কি সত্য নাকি? এইগুলা ওই যে বললাম, আমি সাংবাদিক হিসেবে, সংবাদ গণমাধ্যমের শিক্ষক হিসেবে আমি এই কথাগুলোতে বিশ্বাসী না। আমি যেটা ভেরিফাইড না সেটা বিশ্বাস করতে চাই না, কারণ এগুলো বিশ্বাস করলে আমরা বললে হবে কি, আমরা বললে মানুষের মধ্যে আরো ভুল ধারণা জন্ম নিবে। হ্যাঁ, আমি বিশ্বাস করতে চাই যে দেশে এই ধরনের পরিস্থিতি হবে না। আমি ফার্মলি বিলিভ করি, কারণটা হচ্ছে বাংলাদেশের মাটি যেমন আপনি অদ্ভুত রকমের, বাংলাদেশের মাটি কিন্তু একক মাটি না। আপনি দেখবেন যে ঢাকা এক মাটি, খুলনা এক মাটি, রাজশাহীর এক মাটি, রাজশাহীর পর দিনাজপুর এক মাটি, অন্যরকম। এইখানে চরমপন্থা চরমভাবে এক্সিস্ট করে না, করতে পারবে না। এটা আপনি লিখে রাখেন, আপনি দেখবেন বারবার করে উত্থান হবে। কারণটা হবে আমরা হতে দিই, আমরা যখন ক্ষমতা যাই তখন আমরা একরকম হয়ে যাই। আমিও বিশ্বাস করতে চাই, আমিও বিশ্বাস করতে চাই বাংলাদেশের মাটি যেমন নরম, পলি, উর্বর মাটি। সো এই উর্বর মাটি পেয়ে সবই তরতর করে বড় হয়। মেধাবীরাও যেমন নিজেকে প্রকাশের খুবই সুফলা জায়গা পায়, ঠিক তেমনি এই জঙ্গি যারা, তারাও খুব তরতর করে বেড়ে ওঠার সুযোগ পায়। আবার এটিও সত্য যে আমাদের এই নরম মাটি খুব এরকম উগ্র কোনো কিছু ধারণ করে না, করতে পারে না। নরম কোনো কিছু। আপনি আপনি সঠিকই বলেছেন। এটা করবেন, এটা হবে না। এখানে অনেক, আমিও বিশ্বাস করি আমাদের মানুষের মন, আমরা হচ্ছে গিয়ে ওই যে 12 ভূঁইয়ার দেশের মানুষ, আমরা হচ্ছে গিয়ে আউল বাউল লালনের দেশের মানুষ। এইখানে এসব উগ্রপন্থার জায়গা নেই। কিন্তু কিন্তু এমনিতে দুদিন পর পর মাথা চারা দিয়ে ওঠে, তা প্রতিহত করতে সময় লাগে। আপনি উগ্রপন্থা বলছি কেন? আসলে একটা আদর্শিক দৃষ্টিকোণ থেকে সে যখন আসলে একটা নেতিবাচক দিকে চলে যায়, চরমপন্থায়, তাই তো? সো আদর্শটাকে আমার কথা হচ্ছে, সে আদর্শ বাংলাদেশের মাটি ও মানুষ ধারণ করে না, করবে না। দ্যাটস মাই পয়েন্ট।